শুনতে পাচ্ছো? जी सर। Recording in progress. আমরা তাহলে ক্লাসে অসিলেশন পড়ছিলাম, তাই না? আমরা একদম অসিলেশনের শেষের দিকে আছি। জাস্ট দুইটা কনসেপ্ট বাকি আছে, ড্যাম্পিং আর হচ্ছে রেজোনেন্স। এটা কমপ্লিট করেই আমরা অলরেডি কিন্তু তোমাদের গ্রুপে ওয়ার্কশিটটা আপলোড করে দিয়েছি। এই ওয়ার্কশিটটা মার্কস্কিম সহ আপলোড করা আছে। দেন আমরা ক্লাসে যতটুকু পারি আজকে টাইমের মধ্যে ওয়ার্কশিটটা সলভ করব, বাকিগুলো তোমরা বাসায় কমপ্লিট করবে। তার আগে আমি ড্যাম্পিং এবং রেজোনেন্স নিয়ে কিছু কথা বলবো। ওকে, তাহলে লাস্ট ক্লাসে আমরা এনার্জি কার্ভ গুলো পর্যন্ত পড়েছিলাম, তাই না? এনার্জি গ্রাফস গুলো কেমন হয় অসিলেশনের জন্য, এনার্জি চেঞ্জেস এর যে গ্রাফ গুলো আছে সেই গ্রাফ আমরা এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফও করেছি, এবং এনার্জি ভার্সেস টাইম গ্রাফ গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, এই সবকিছু নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডেসক্রাইব করেছি, তাই তো? এখন শুধু আমাদের তাহলে ড্যাম্পিং আর রেজোনেন্স, খুবই ছোট ছোট দুইটা পার্ট, যদিও বইয়ে অনেক কিছু লেখা আছে কিন্তু তোমাদের এত কিছু জানার দরকার নাই। ড্যাম্পিং এবং রেজোনেন্স খুব ছোট্ট করেই সিলেবাসে আছে, আমরা খুব ছোট্ট করে ব্যাপারটা পড়াবো, পড়িয়ে দেন আমরা ওয়ার্কশিটে চলে যাব। তার আগে জাস্ট এই রেজোনেন্স এবং ড্যাম্পিং এ যাওয়ার আগে আরেকটা ব্যাপার নিয়ে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে একটা ম্যাস স্প্রিং সিস্টেমের পিরিয়ড মেজারমেন্ট করার একটা ফর্মুলা আমরা কিভাবে ডিরাইভ করব। ম্যাস স্প্রিং সিস্টেমের যে অসিলেশনটা সেটা তো সিম্পল হারমোনিক মোশন, তাই না? তাহলে ফর আ period for a mass spring system, mass spring system, একটা ম্যাস স্প্রিং সিস্টেমের পিরিয়ড মেজারমেন্ট করার ফর্মুলাটাকে আমরা কিভাবে ডিরাইভ করব, এই ডিরাইভেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বেশ কয়েকবার এখন পর্যন্ত এক্সামে আসছে। হ্যাঁ, তাহলে এই ডিরাইভেশনটা সবাই খুব ভালো করে বুঝে নাও। একটা ম্যাস স্প্রিং সিস্টেম কথাটার মানে হচ্ছে, লাইক ধরো একটা বেঞ্চে দুই দিকে দুইটা স্ট্যান্ড আছে, লাইক ইটস আ বেঞ্চ। এদিকে একটা স্ট্যান্ড, এদিকে অন্য আরেকটা স্ট্যান্ড আছে। ওকে, এদিকে আমরা একটা ট্রলিকে জাস্ট একটা ট্রলি বা একটা ম্যাসকে জাস্ট দুইটা স্প্রিং দিয়ে আমরা বোথ সাইডে অ্যাটাচ করি, দুইটা স্প্রিং দিয়ে।
দুটো স্প্রিং দিয়ে এরকম বোথ সাইডে অ্যাটাচ করে দিই। তাহলে দেখো এই যে ম্যাস স্প্রিং সিস্টেম, এই ফিগারটাই আমরা বলতেছি ইট ইজ দ্য ম্যাস স্প্রিং সিস্টেম। ম্যাস স্প্রিং সিস্টেম। এই ম্যাস স্প্রিং সিস্টেমের পিরিয়ড আমরা কিভাবে বের করব, বা পিরিয়ড মেজারমেন্ট করার যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা তোমাদের কাছে নোন, ফর্মুলাটা তোমরা আগেও দেখছো, এখন আমরা দেখতে চাই এই ফর্মুলাটা বাই অসিলেশন আমরা কিভাবে ডিরাইভ করব। তাহলে এখানে বেসিক্যালি কি হয়, আমরা এই ম্যাসটাকে যে কোনো একদিকে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে পুল করি। তার মানে অন্য সাইডে যে কোনো একদিকে যদি আমরা এই ম্যাসটাকে পুল করি, এর ধরো আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, ধরো ম্যাসটাকে আমি যে কোনো একদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে এরকম ভাবে পুল করলাম, তাহলে অন্য সাইডে স্প্রিংটা কি এক্সটেন্ড হয় না? তাহলে স্প্রিংটা কতটুকু এক্সটেন্ড হবে, এই ম্যাসটাকে আমি লেফট সাইডে যতটুকু ডিস্টেন্স মুভ করেছি, দেন আমি এটাকে ছেড়ে দিলাম, তাহলে সে অন্য পাশে যাবে, তখন লেফট সাইডে স্প্রিংটা এক্সটেন্ড করবে। ব্যাপারটা চিন্তা করো, আমি জাস্ট ম্যাসটা যখন মিড পজিশনে থাকে, সেটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। ম্যাচটাকে আমি যে কোনো একদিকে এরকম পুল করলাম, তাহলে একটা স্প্রিং কম্প্রেস হবে আর একটা স্প্রিং এক্সটেন্ড হবে। তাহলে আমি যতটুকু ডিস্টেন্স তাকে এক্সটেন্ড করলাম সেটা তো স্প্রিংটার এক্সটেনশনের ইকুয়াল হবে। আমি যতটুকু ডিসপ্লেসমেন্টে মুভ করালাম ম্যাচটা, এটা অন্য সাইডে স্প্রিংটার এক্সটেনশনের ইকুয়াল হবে না? দেন আমি এটাকে রিলিজ করলাম, দেন এটা এরকম ভাবে অসিলেট করতে থাকবে। তাহলে এই ম্যাস স্প্রিং সিস্টেমের অ্যামপ্লিটিউড স্প্রিং এর এক্সটেনশনের ইকুয়াল হবে, এটা তো কনফার্ম। তাহলে আমরা এটা বলতে পারি যে এক্সটেনশন অফ দ্য স্প্রিং, এক্সটেনশন অফ স্প্রিং ইজ ইকুয়াল টু হবে অ্যামপ্লিটিউড অফ, এই কেজে আর কি, এই ম্যাস স্প্রিং সিস্টেমের কেজে এই স্প্রিং এর এক্সটেনশনটা অ্যামপ্লিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন ফর আ ম্যাস স্প্রিং সিস্টেম। অবভিয়াসলি সেম হবে, স্প্রিংটা যতটুকু এক্সটেন্ড করবে, এটাকে আমরা সোজা কথায় ম্যাসটাকে যতটুকু পুল করব, স্প্রিংটা তো ততটুকু এক্সটেন্ড করবে। তাহলে আমরা জাস্ট ছেড়ে দেওয়ার পর এটা অসিলেট করতে থাকে। যদি ফ্লোরটা ফ্রিকশনলেস থাকে, এটা আজীবন সেম ডিসপ্লেসমেন্টে সেম পিরিয়ড নিয়ে ইয়ে করতে থাকবে, কোনো ড্যাম্পিং হবে না। ড্যাম্পিং তো হয় এক্সট্রা ফোর্সের জন্য, যেটা আমরা কিছুক্ষণ পরেই ড্যাম্পিং ইয়ে করব। যদি ন্যাচারালি বা ইনপ্র্যাকটিক্যালি ড্যাম্পিং হয় বলে একসময় এটা থেমে যাবে, কিন্তু থিওরিটিক্যালি এটা কখনোই থামার কথা না যদি এখানে কোনো এক্সট্রা ফোর্স না থাকে। কিন্তু ইন প্র্যাকটিস আমরা এক্সট্রা ফোর্স থাকবে না এরকম সিস্টেম তো পাওয়া পসিবল না, যে কারণে ড্যাম্পিং হয়ে এটা থেমে যায়। ক্লিয়ার? তার মানে আমরা শুধু এখানে এটাই বলতে চাই যে একটা ম্যাস স্প্রিং সিস্টেমের অ্যামপ্লিটিউড, সে যে এটা তো সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড হবে স্প্রিংটার এক্সটেনশনের ইকুয়াল। তাহলে এক্সটেনশন ইজ ইকুয়াল হবে অ্যামপ্লিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন। আমরা তো পেন্ডুলাম নিয়ে লাস্ট ক্লাসে অনেক কথা বলেছি। যখন আমরা এনার্জি চেঞ্জেস এর গ্রাফস গুলো করতেছিলাম, তখন পেন্ডুলাম দিয়ে বারবার এক্সাম্পল দিতেছিলাম, যেখানে জিপি থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে জিপি, ম্যাক্সিমাম জিপি আর ম্যাক্সিমাম কাইনেটিক সবসময় সেম থাকে, কারণ এনার্জি ক্রিয়েটও হয় না, ডেস্ট্রয় হয় না। তাহলে এই ম্যাস স্প্রিং সিস্টেমের জন্য এনার্জিটা কি হবে, যখন স্প্রিংটা এক্সটেন্ড করে, এই স্প্রিং এ যতটুকু ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর হয়, সেটাই এই সিস্টেমটার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। তাহলে আমরা বলতে পারি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি থেকে এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি is equal to kinetic energy বা maximum kinetic energy, maximum kinetic energy of mass। ম্যাসটার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি এখানে সেম থাকবে। তাহলে এই ম্যাসটার যদি এম হয় আর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, আমরা একটু এস এ ব্যাক করি। আমরা জানি যে
ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের এরিয়া থেকে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি পাই, যেটার ফর্মুলা আসে হাফ অফ কে ই স্কোয়ার মানে এক্সটেনশন স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ম্যাসের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, তাহলে এম ভি নট স্কোয়ার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়াল হবে। তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল হবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এখন আমরা অলরেডি এই জিনিসটা দেখে ফেলছি যে ম্যাস স্প্রিং সিস্টেমের ম্যাস মানে স্প্রিংটার এক্সটেনশন ইজ ইকুয়াল টু হবে কি অ্যামপ্লিটিউড অফ দ্য সিম্পল হারমোনিক মোশন। তাহলে ফর্মুলাতে আমরা এরকম লিখতে পারি না, হাফ অফ কে এক্স নট স্কোয়ার ইজ ইকুয়াল হাফ এম ওমেগা ইকুয়াল কি ভি নট ইকুয়াল কি ভি নট ইকুয়াল ওমেগা এক্স নট না, লাস্ট ক্লাসে আমরা পড়লাম। ইন কেস অফ আ সিম্পল হারমোনিক মোশন ভি নট ইজ ইকুয়াল ওমেগা এক্স নট। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে এটা কি হবে ওমেগা স্কোয়ার এক্স নট স্কোয়ার হবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল ওমেগা স্কোয়ার এক্স নট স্কোয়ার হবে। তাহলে দেখো এই পাশেও এক্স নট স্কোয়ার আসলো, এদিকেও এক্স নট স্কোয়ার আসলো, এটা কেটে গেল, থাকলো কি এই হাফ হাফ কাটা, তাহলে থাকলো এদিকে কে আর এদিকে থাকলো এম ওমেগা স্কোয়ার। ভালোভাবে খেয়াল করো। এখন ওমেগা ইকুয়াল কি, ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই এফ, আবার এফ ইকুয়াল হচ্ছে 1/t। তাহলে আমরা ওমেগা ইকুয়াল কি বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই টি। এটা এখানে বসাও, তাহলে ব্যাপারটা কি হবে কে ইজ ইকুয়াল এম 2 পাই টি হোল স্কোয়ার ইজ ইকুয়াল কে ইজ ইকুয়াল হবে এম ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারকে তুমি সাবজেক্ট করো, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে 4 পাই স্কোয়ার 4 পাই স্কোয়ার এম বাই কে। এবার যদি টি ইকুয়াল চিন্তা করো তাহলে পুরোটা স্কোয়ার রুট হয়ে যাবে, পুরোটা যদি স্কোয়ার রুট হয় তাহলে 4 পাই স্কোয়ারটা হয়ে যাবে 2 পাই, আর এই পাশটা স্কোয়ার রুট থেকে যাবে এম বাই কে। এবার বলো এই ফর্মুলাটা আমরা আগে থেকেই চিনি, তাহলে ইন কেস অফ আ ম্যাস স্প্রিং সিস্টেম টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে। কোত্থেকে আসলো এই ফর্মুলা? দিস ইজ দ্য হিস্ট্রি অফ দিস ফর্মুলা। একটা ম্যাস স্প্রিং সিস্টেমের পিরিয়ড মেজারমেন্ট করার ফর্মুলা হচ্ছে আমার স্প্রিংটা স্প্রিং কনস্ট্যান্ট জানতে হবে, এই ম্যাসটার ম্যাস জানতে হবে, আর কিছুই জানতে হবে না। শুধুমাত্র এই এটার ম্যাস মানে অন্য কোনো কিছু আমার জানার দরকার নেই। স্প্রিং যে স্প্রিং দিয়ে আমরা ম্যাস স্প্রিং সিস্টেমটা বানালাম সেটা স্প্রিং এর গায়েই লেখা থাকে। তার মানে তুমি যদি ফিজিক্স ল্যাবরেটরিতে একটা ম্যাস স্প্রিং সিস্টেম ডেভেলপ করো তাহলে তার পিরিয়ড কত হবে সেটা বের করার জন্য তোমার একে অসিলেট করারই দরকার নাই। শুধুমাত্র স্প্রিংটা মানে যে দুইটা স্প্রিং যে আমরা নিব দুইটা স্প্রিং তো অবভিয়াসলি আইডেন্টিক্যাল হবে, এই স্প্রিং দুইটা স্প্রিং কনস্ট্যান্ট আর ম্যাস অ্যামাউন্ট অফ ম্যাস জানলেই আমরা পিরিয়ড বের করতে পারবো। এবং এই কোশ্চেনটা রিসেন্টলি কোনো একটা ইয়ারে এসেছিল এবং পুরনো ইয়ারেও আসছে অনেকবার। তাই আমাদের জানতে হবে একটা ম্যাস স্প্রিং সিস্টেমের পিরিয়ড টি ইকুয়াল কেন 2 পাই রুট ওভার এম বাই কি কে, এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল প্রুফ। এই প্রুফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম নেই তো, ইজি কিন্তু দেখো জাস্ট কনসেপ্ট গুলোকে আমরা অ্যাপ্লাই করেছি আর কিছুই না। তাই সবাই এটা সুন্দর করে লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার এক্সটেনশনের ডাইরেকশনটা কি ম্যাটার করে? এক্সটেনশন ডাইরেকশন তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডই হবে। একটা আগে স্প্রিংটা এক্সটেন্ড করে এটা কম্প্রেস করে যেটা আমি দেখালাম, আর আরেকবার যখন ম্যাসটা ডান দিকে চলে যায় তখন এই স্প্রিংটা এক্সটেন্ড করে এটা কম্প্রেস করে, জাস্ট এনার্জিটা ট্রান্সফার হতে থাকে। অসিলেশনে বা সিম্পল হারমোনিক মোশনে বেসিক্যালি কি হয় এনার্জিটা কনভার্ট হতে থাকে, এই এনার্জিটা লস করে বলে ড্যাম্পিং হয়। ইন প্র্যাকটিস ড্যাম্পিং কেন হয়? পেন্ডুলাম থেমে যায় কেন? পেন্ডুলাম তো কখনো থামার কথা না। ইন প্র্যাকটিস পেন্ডুলাম থেমে যায় বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। এই ম্যাস স্প্রিং সিস্টেমটা থেমে যায় বিকজ অফ ফ্রিকশন, কারণ ফ্রিকশনলেস কোনো ফ্লোর পাওয়া পসিবল না। যদি ফ্রিকশনলেস পাওয়া যায়, যদি আমরা ভ্যাকুয়ামে একটা পেন্ডুলামকে
অসিলেট করি, তাহলে পেন্ডুলামটা সারা জীবন সেম অ্যামপ্লিটিউডে অসিলেট করবে, কোনোদিন থামবে না। একবার অসিলেট করে দিলেই হবে, কারণ এখানে জাস্ট এনার্জি কনভার্ট হচ্ছে। রোলার কোস্টার যে চলে, রোলার কোস্টারে কোনো ইঞ্জিন আছে? তাহলে রোলার কোস্টার মুভ করে কিভাবে? জাস্ট ফর কি এনার্জি কনভার্সন, জাস্ট উপর থেকে এটাকে ফেলে দেওয়া হয়, দেন বাকি জায়গায় সে কিন্তু জাস্ট এনার্জি কনভার্ট করে মুভ করতে থাকে। রোলার কোস্টারে কিন্তু কোনো ইঞ্জিন থাকে না। তোমরা কি খেয়াল করছো কখনো? খুবই ভয়ঙ্কর রোলার কোস্টার গুলোতে চড়ছো কেউ? এগুলিতে কোনো ইঞ্জিন থাকে না, জাস্ট এনার্জি কনভার্ট, আর কিছুই না। একেবারে সস্তা একটা জিনিস। রোলার কোস্টার বানাতে তেমন কোনো টাকা লাগে না, কিন্তু এটা কখনোই প্রবলেমেটিক হবে না। এই এনার্জি কনভার্সন ঠিক থাকবে অলওয়েজ, কিন্তু ইঞ্জিনিয়ারদের অনেক কিছু হিসেব করতে হয় এখানে। এখানে তাদের এয়ার রেজিস্ট্যান্স বা অনেক কিছু হিসেব করেই তারা করে, এসব রেজিস্টিভ ফোর্স গুলোর হিসেব করেই তারা ইয়ে করে জাস্ট এনার্জি কনভার্সন। আর পেন্ডুলামের ক্ষেত্রেও একটা পেন্ডুলাম বা একটা যে কোনো সিম্পল হারমোনিক মোশন, সেখানে তো বেসিক্যালি শুধু এনার্জি কনভার্ট হতে থাকে, সেজন্য এটা কখনো থামবে না যদি এক্সট্রা ফোর্স না থাকে। মানে এক্সট্রা ফোর্স থাকা মানেই ড্যাম্পিং হবে, এবং ড্যাম্পিং কিন্তু অনেক ইউজফুল। ড্যাম্পিং যদি না হইতো তাহলে আর্থকোয়েকের সময় যে মানে কি বলে অসিলেশন হইতো, সেই অসিলেশন তো কোনোদিন থামতো না। আর্থকোয়েকের সময় অসিলেশন থেমে যায় কেন? বিকজ অফ হেভি ড্যাম্পিং। ড্যাম্পিং হয়, তাই ড্যাম্পিং খুবই ইউজফুল কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য। আবার দেখবো পুরনো পেন্ডুলাম ক্লক আছে অনেক বছরের, যাদের পুরনো, যারা মনে করো খুব মানে ট্রেডিশনাল ফ্যামিলি ছিল, এসব ফ্যামিলিতে পেন্ডুলাম ক্লক পাওয়া যায়। 200-300 বছরের পুরনো পেন্ডুলাম ক্লক এখনো নর্মালি ওয়ার্ক করতেছে। পেন্ডুলাম কিন্তু নর্মালি মুভ করতেছে, ওটার ভিতরে ভ্যাকিউম থাকে, যে কারণে পেন্ডুলামটা কখনোই স্টপ হচ্ছে না, আর ঘড়িটা জীবনও নষ্ট হবে না। পেন্ডুলাম স্টপ না হওয়া পর্যন্ত এই ঘড়িটা কোনোদিন নষ্ট হবে না। মানে পেন্ডুলাম ক্লক অনেক পুরনো খুঁজে পাওয়া গেল, সেটা অনেক দামি কেন? এটা একটা মেইন ইস্যু হচ্ছে, এটা খুবই ট্র্যাডিশনাল একটা ব্যাপার, খুব এক্সপেন্সিভ, কিন্তু এই পেন্ডুলাম ক্লক কিন্তু অনেক দামি জিনিস, কোনোদিন নষ্ট হবে না পেন্ডুলাম ক্লক। যেমন এখন যে আমরা ইলেকট্রিক্যাল ওয়াচ যেসব পড়ি, এসব ঘড়ি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় মানে কি, ব্যাটারি শেষ হয়ে যায়, বারবার ব্যাটারি চেঞ্জ করতে হয়। কিন্তু যেগুলো মেকানিক্যাল ওয়াচ আছে, এসব জিনিস কিন্তু কোনোদিন নষ্ট হয় না। মেকানিক্যাল ওয়াচ কিন্তু কখনো নষ্ট হবে না। অনেক দাম, কিন্তু মেকানিক্যাল ওয়াচের অনেক দাম না? ওকে, তাহলে এটাকে ক্লিয়ার করলাম। ওকে, পরের টপিকে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই। আমরা তো এখন P5 ক্লাসটা অফলাইনে নিচ্ছি, এভরি স্যাটারডে 1:30 থেকে 2:30 কোচিং এ, তাই না? কিন্তু কিছু কিছু স্টুডেন্ট সেটাতে জয়েন করতে পারতেছে না, লাইক সামির, ইফতি বা ফাইরুজ এখন একটা ক্লাসে জয়েন করো নাই, হ্যাঁ, উজাইর মনে হয় একটা ক্লাসে জয়েন করো নাই। তোমাদের যদি অফলাইন ক্লাসে জয়েন করা প্রবলেম হয়, তাহলে তোমরা সেম টাইমে অনলাইনেই জয়েন করবা, মানে এই কি বলে জুমের সেম আইডিতে। আমি নেক্সট ক্লাস থেকে ওই টাইমে অনলাইনেও থাকবো, অফলাইনেও থাকবো। তো যারা মনে করো অনলাইনে অ্যাটেন্ড মানে অফলাইনে অ্যাটেন্ড করতে পারছো না কোচিং এ এসে, তো আমি বলবো কোচিং এ এসে জয়েন করাটা বেটার। যদি সম্ভব না হয়, যেমন ইফতির বাসা দূরে, সে আসতে পারছে না যে কোনো প্রবলেমের কারণে, বা সামির তার প্যারেন্টসরা এলাও করছে না, এই জন্য সে আসতে পারতেছে না, ঠিক আছে, এরকম যদি কারো মেজর প্রবলেম থাকে, সে অনলাইনে বাসা থেকে সেম টাইমটায় ক্লাসে জয়েন করবা, ঠিক আছে ইফতি, সামির? জি স্যার। আমি অফলাইন ওদেরকে বুঝে, হ্যাঁ, আর লাস্ট দুইটা ক্লাসে যেগুলো পড়ানো হয়ে গিয়েছে সেগুলো পরে তোমাদেরকে একটা সময় আমি করিয়ে দিব না, হ্যাঁ? তাহলে যারা অনলাইনে জয়েন করতে পারছো না, তারা অনলাইনে সেম টাইমে ক্লাসে জয়েন করবা, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে P5 এর কোশ্চেন পেপারটা কিন্তু আমার কাছে রেডি আছে। লাস্ট ক্লাসে 26-27 এর মতো স্টুডেন্ট জয়েন করেছিল, তারা এটা নিয়েছে। যারা নাও নাই তারা নেক্সট ক্লাসে নিয়ে নিবা, যারা অফলাইন ক্লাসে আসো। আর যারা অফলাইন ক্লাসে আসতেছো না, তারা কাউকে পাঠিয়ে কামিং থার্সডেতে 3টা থেকে 7টা পর্যন্ত আমি কোচিং এ থাকবো। তোমরা নিজেরাই ইস্যু নিয়ে যেতে পারো, বা কাউকে পাঠিয়ে বইটা কালেক্ট করে নিবা, P5 এর বইটা। ক্লিয়ার? কামিং থার্সডে। যারা অফলাইন ক্লাসে আসবে তাদের তো স্যাটারডে কালেক্ট করতে পারবা, তাদের তো থার্সডে আসার দরকার নাই, ঠিক আছে? আর যারা মনে করো স্যাটারডেতে অনলাইনে ক্লাসে জয়েন দিবা, তারা থার্সডে বইটা কালেক্ট করবা, কারণ স্যাটারডে কিন্তু তোমাকে ক্লাসে জয়েন দিতে হবে। সো আর স্যাটারডে ক্লাসের আগে তুমি গেলে ওখানে আমাকে পাবা না, আর আমি না থাকলে ওখানে বই পাবা না, কারণ ওরা বইটা চিনবে না, ঠিক আছে? তাহলে তোমরা থার্সডে 3টা থেকে 7টার মধ্যে আমি ওখানে ও লেভেলের ক্লাস নিতে থাকবো ল্যাব, তোমরা যে কোনো সময় এসে এটা কালেক্ট করে নিয়ে যাও, যারা বাসায় থেকে ক্লাসে জয়েন দিবা। আর যারা কোচিং এসে ক্লাসে জয়েন দিবা, তারা স্যাটারডেতে এটা কালেক্ট করে নিবা, সমস্যা নেই, কামিং স্যাটারডেতে। আর অনেকে তো নিয়ে গিয়েছো এই উইকে যারা ক্লাসে ছিলে। এবার তাহলে চলে আসো ড্যাম্পিং। ড্যাম্পিং
বোঝাই যাচ্ছে অসিলেশন ড্যাম্প হওয়া মানে এনার্জি লস করে করে পেন্ডুলাম আস্তে আস্তে থেমে যাচ্ছে। মনে করো ইনিশিয়ালি সে যতটুকু মানে অ্যাম্পলিটিউড নিয়ে স্টার্ট করলো, জাস্ট একটা বা হাফ অসিলেশনের পরেই সেটা আর সেম ডিস্টেন্স মুভ করতেছে না, তার মানে সে এনার্জি লস করতেছে। ড্যাম্পিং কথাটার মানে হচ্ছে এই অসিলেটিং বডিটা এনার্জি লস করতেছে, লস করে 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 এক সময় স্টপ হয়ে যাচ্ছে। একটা পেন্ডুলাম দিয়ে থিঙ্ক করো, একটা ম্যাস স্প্রিং সিস্টেম দিয়ে থিঙ্ক করো, এক্সট্রা ফোর্সের কারণে সে এনার্জি লস করতেছে। ধরো একটা ম্যাস স্প্রিং সিস্টেম যখন রান করে তখন বিকজ অফ ফ্রিকশন এখানে থার্মাল এনার্জি হয়, সাউন্ড এনার্জি প্রডিউস হয়, তাহলে ইচ এন্ড এভরি হাফ রেভলিউশনে সে কিন্তু এনার্জি লস করতে থাকে, দ্যাট মিনস ড্যাম্পিং হতে থাকে। আস্তে আস্তে অসিলেশনটার অ্যাম্পলিটিউড কমে কমে একসময় স্টপ হয়ে যায়। পেন্ডুলামের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে এয়ার রেজিস্ট্যান্সের জন্য। বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স এখানে থার্মাল এনার্জি হিসেবে এনার্জি কনভার্ট হয়ে যায়। তার মানে ইচ এন্ড এভরি হাফ রেভলিউশন মানে একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে অন্য একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যেতে যেতেই সে এনার্জি কনভার্ট করে। তার মানে লেফট সাইডে আমি যতটুকু ডিসপ্লেসমেন্ট থেকে তাকে রিলিজ করলাম, রাইট সাইডে সে আর এত ডিসপ্লেসমেন্টে যাবে না, আর একটু কম ডিসপ্লেসমেন্টে যাবে, দেন ঘুরে এসে এদিকে আরো কম যাবে, মানে কমতে থাকবে, জাস্ট গ্রাজুয়ালি কমতে থাকবে। যদি গ্রাজুয়ালি কমে সেটাকে আমরা লাইট ড্যাম্পিং বলে থাকি, ঠিক আছে? বা হেভি ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং বলতে আমরা কি বুঝি, সেগুলো নর্মাল ইস্যু, একেবারেই মানে সাধারণ ব্যাপার। এই ড্যাম্পিং নিয়ে টাফ কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ব্যাপারটাকে একদম সিম্পলি চিন্তা করবো এবং সিম্পলি আমরা এটাকে মনে রাখবো। ড্যাম্পিং মানে আর্থকোয়েক এর সাথে কিভাবে রিলেট করা যায় ড্যাম্পিং কে? আর্থকোয়েক মানে তো অসিলেশন, অসিলেশন হয় না? তাহলে আর্থকোয়েক তো একসময় স্টপ হয়ে যায়, কেন স্টপ হয়? ড্যাম্পিং হয় বলেই তো স্টপ হয়। অসিলেশন স্টপ হয় কেন? বিকজ অফ ড্যাম্পিং, নাহলে তো অসিলেশন স্টপ হওয়ার কথা না। তাহলে আর্থকোয়েকের যে অসিলেশনটা হচ্ছে এটাও তো একসময় থেমে যায়, একসময় কি কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। যদি বলা হয় যদি কয়েক মিনিট আর্থকোয়েক হয়, মানে ঢাকা শহরে যদি 1 মিনিট মানে 60 সেকেন্ড যদি ভূমিকম্প হয় আমাদের সিটিতে, তাহলে এই সিটির 99% বিল্ডিং পড়ে যাবে, 99%। এটা ক্রিটিক্যালি ড্যাম্পিং হয়, জাস্ট একটা ওয়েভ হওয়ার পরে থেমে যায়। মানে বাংলাদেশে কেন জানি আল্লাহর একটা বিশেষ আশীর্বাদ আছে এই দেশের উপর। জাপানে যে পরিমাণ আর্থকোয়েক হয়, এটা যদি বাংলাদেশে হইতো এই দেশের সব মানুষ ছোট ছোট ঘর বানায় থাকা লাগতো, এইসব বিল্ডিং ঢাকা সিটিতে সব ভেঙে পড়ে যাবে। ড্যাম্পিং হয় বলেই তো অসিলেশনটা থামবে, নাহলে থামবে কেন? অসিলেশন স্টপ হচ্ছে বিকজ অফ ড্যাম্পিং, আদারওয়াইজ তো অসিলেশন স্টপ হওয়ার কোনো ইয়ে নাই। ড্যাম্পিং মানে হচ্ছে এনার্জি লস করে। বুঝতে পেরেছো রিনো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে ড্যাম্পিং এর ব্যাপারটা আমরা লিখে ফেলি ডেফিনেশন ছোট্ট করে। ড্যাম্পিং damping is an influence that has the effect of reducing দেখো আমরা তখন যে কথাগুলো বললাম এক্স্যাক্টলি সেই কথাটাই বলতেছি। ইন ফিজিক্যালি ফিজিক্যাল সিস্টেম ডেফিনেশন কিন্তু আসে, হ্যাঁ, তাই পুরোটাই লিখবা, 2 মার্কস দিয়ে আসে। ড্যাম্পিং মানে জাস্ট এক্সপ্লেইন করতে বলে, এক্সপ্লেইন ড্যাম্পিং, তখন তুমি এই পুরো কথাটাই লিখবা আমি যতটুকু লিখতেছি।
এই পুরোটা লিখে পড়ে দেখো, এতক্ষণ ধরে আমি যে কথাটা বললাম সেটা এখানে বলা হচ্ছে। ড্যাম্পিং মানে অসিলেশন রিডিউস হওয়ার যে প্রসেস, সেটা কেন, মানে অসিলেশন জাস্ট ডাই করে করে এক সময় স্টপ হয়ে যায়। একটা মেকানিক্যাল সিস্টেম এই জিনিসটা হয় বিকজ এক্সট্রা ফোর্স অ্যাক্ট হওয়ার জন্য। এক্সট্রা ফোর্সের কারণে বেসিক্যালি তার এনার্জি, তার মধ্যে যে স্টোরড এনার্জি থাকে, যে এনার্জি কনভার্ট হয়ে অসিলেটেড হতে থাকে, সেই স্টোরড এনার্জিটা আদার ফর্মে কনভার্ট হয়ে যায়। মানে অসিলেশনের সিস্টেমে তার যে এনার্জি সোর্সে কনভার্ট হওয়ার কথা, সেটা ছাড়া আদার ফর্মে কনভার্ট হয় বলেই সে এনার্জি লস করতে থাকে এবং আস্তে আস্তে অসিলেশন ডাই হয়ে একসময় স্টপ হয়ে যায়। দিস ইজ কল দ্য ড্যাম্পিং। এখন চিন্তা করে দেখো, এই ড্যাম্পিং খুব গ্রাজুয়ালি হতে পারে, আবার সাডেন হতে পারে। আবার এমন হতে পারে যেটার আমি কোনো স্পেসিফিক ইয়েই পাচ্ছি না, মানে খুব তাড়াতাড়ি স্টপ হয়ে গেল। তাই সেজন্যই আমরা বলি যে এই ড্যাম্পিংটা 3 টাইপসের হতে পারে: হেভি ড্যাম্পিং, ক্রিটিক্যাল ড্যাম্পিং, লাইট ড্যাম্পিং। তাই এই তিনটা নামকে খুব আলাদাভাবে তিনটা কোয়ান্টিটি চিন্তা করার কোনো কারণ নাই। লাইট ড্যাম্পিং মানে গ্রাজুয়ালি হইতেছে ব্যাপারটা, হেভি ড্যাম্পিং মানে খুব কুইকলি হচ্ছে ড্যাম্পিং, ক্রিটিক্যাল মানে কি একটা কমপ্লিট ওয়েভ হওয়ার আগেই স্টপ হয়ে যাচ্ছে, মানে একটা কমপ্লিট হওয়ার আগেই স্টপ হয়ে যাচ্ছে, এটা কোনো স্পেসিফিক প্যাটার্নই পাওয়া যাচ্ছে না। দিস ইজ কল দ্য ক্রিটিক্যালি ড্যাম্পিং। আর্থকোয়েকের সময় কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়। ক্রিটিক্যাল ড্যাম্পিং হয় বলে এটা কুইকলি স্টপ হয় না, কিন্তু আদারওয়াইজ স্টপই হতো না, মানে এটা আরো বেশি রিস্কি হতো। ক্রিটিক্যাল ড্যাম্পিংটা আরো বেশি ইউজফুল ওই এই কেসে। কিছু কিছু কেসে ড্যাম্পিং ইউজফুল, আবার কিছু কিছু কেসে কিন্তু ড্যাম্পিং খারাপ। এখন একটা অসিলেটিং বডি, আমি অসিলেশনটাই কাজে লাগাতে যাচ্ছি বিভিন্ন জায়গায়, এখন এখানে যদি ড্যাম্পিং হয়, অসিলেশন থেমে যায়, তাহলে তো প্রবলেম, তাই না? তাহলে অসিলেশন ড্যাম্পিং হয় বিকজ অফ এক্সট্রা ফোর্সের কারণে, এক্সট্রা ফোর্সের উপর অ্যাক্ট করে বলে সে এনার্জি লস করতে থাকে এবং ড্যাম্পিং হয়। তাহলে এই লাইট ড্যাম্পিং কে এক্সপোনেনশিয়ালি এটা কমতে থাকে, সেটা আমরা কিভাবে দেখাবো? দেখো, ধরো একটা অসিলেশনের টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ করতেছি, টাইম ডিসপ্লেসমেন্ট। ধরো অসিলেশনটা 0 থেকে স্টার্ট হয়ে ইনিশিয়ালি এত বেশি ছিল, জাস্ট পরের হাফে এটা কিন্তু কিছুটা কমে যাবে, পরের হাফে এটা কিছুটা কমে যাবে। দেখো অ্যামপ্লিচিউড কিন্তু কিছুটা কমে গেছে, তারপরের হাফে গিয়ে এটা আরো কিছুটা কমে যাবে, মানে এক একটা হাফ রেভলিউশন পরপরই এটা কমতে থাকবে, তারপরে গিয়ে এটা আরো কমে যাবে, দেন এখানে গিয়ে এটা আরো আরো কমে যাবে, আরো হাইট কমে যাবে, এবং এক সময় এসে এরকম ভাবে স্টপ হয়ে যাবে। দিস ইজ কল দ্য ড্যাম্পিং। অ্যাকচুয়ালি তো এই অ্যামপ্লিচিউড সবসময় সেম থাকার কথা, কিন্তু দেখো ফার্স্ট হাফে যে অ্যামপ্লিচিউড ছিল, সেকেন্ড হাফে সেটা কমে গেছে, থার্ড হাফে সেটা আরো কমে গেছে, ফোর্থ হাফে সেটা আরো কমে গেছে, মানে গ্রাজুয়ালি জাস্ট কি হইতেছে, অসিলেশনটা ডাই হইতেছে, মানে ড্যাম্পিং হইতেছে। সেটা হচ্ছে কারণ যে এনার্জি নিয়ে সে এসেছিল, সেই এনার্জিটা সে লস করে ফেলছে তার পাতে, বিকজ অফ এক্সট্রা ফোর্স। আর দিস ইজ কল দ্য ড্যাম্পিং। ড্যাম্পিং হয় বলে অসিলেশন স্টপ হয়, আদারওয়াইজ কখনোই অসিলেশন স্টপ হইতো না। তাহলে ফিগার damped oscillation. তাহলে এক্সামে যদি অসিলেশনের ডেফিনেশন আসে ড্যাম্পিং এর, তুমি পুরো কথাটাই বলবা যেখানে আমি এখানে বললাম। ড্যাম্পিং ইজ এন ইনফ্লুয়েন্স উইদিন অর আপন অ্যান অসিলেটরি সিস্টেম দ্যাট হ্যাজ দ্য ইফেক্ট অফ রিডিউসিং অর প্রিভেন্টিং ইটস অসিলেশন। রিডিউস হয় এবং বা প্রিভেন্ট হয়ে যায়। হ্যাঁ, ইন ফিজিক্যাল সিস্টেম ড্যাম্পিং ইজ প্রডিউসড বাই প্রসেসেস দ্যাট ডিসিপেট দ্য এনার্জি স্টোরড ইন দ্য অসিলেশন, which is dissipative force acting on a system. একটা সিস্টেমের উপর একটা এক্সট্রা ফোর্স অ্যাক্ট করে এনার্জিটাকে অন্য ফর্মে ডিসিপেট করে দিতেছে, যে কারণে ড্যাম্পিং হচ্ছে। দিস ইজ দ্য সিম্পল ডেফিনেশন। ওকে, তাহলে ড্যাম্পিং ম্যাক্সিমাম সময় এরকম গ্রাজুয়ালি হয়, এক্সপোনেনশিয়ালি। তাহলে ব্যাপারটা যদি আমরা এভাবে চিন্তা করি, দেখো এক্সপোনেনশিয়ালি এটা কমতে থাকে, এই যে এরকম দেখো, ওটা কিন্তু এক্সপোনেনশিয়ালি হয়, এক্সপোনেনশিয়ালি। আমরা বলতে পারি এক্সপোনেনশিয়াল exponential
মনে করো তুমি গাড়ি চালায় যাচ্ছ, আমাদের গাড়িতে শক অ্যাবজর্বার বলতে একটা জিনিস আছে না, যে স্প্রিং গুলো থাকে, ঠিক আছে? মনে করো গাড়িটা ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে এরকম ভাবে অসিলেট হয় না কার, মানে স্প্রিংটা তো অসিলেট হয়, ওর নিচে যে স্প্রিং বসানো আছে, চারটা শক অ্যাবজর্বারের উপরে তো পুরো সিস্টেমটা বসানো আছে। তাহলে এই যে কারটা অসিলেট হয়, কিছুক্ষণ পরে অসিলেশন থেমে যায় না? যদি ড্যাম্পিং না হইতো তাহলে তো বাকি জীবন কার অসিলেটই করতে থাকতো। একবার স্প্রিংটা অসিলেট হওয়া মানে তো এটা তখন পরে অসিলেটই করতে থাকতো। কিন্তু সেটা তো মানে ইন প্র্যাকটিসে তো সেটা হয় না, সেটা তো কিছুক্ষণ পর আবার থেমে গিয়ে গাড়ি আবার নর্মাল স্টেবল হয়ে যায়। কিন্তু যখন একটা গর্তে পড়ে গাড়িটা কিন্তু অসিলেট করে, ঠিক আছে? এই অসিলেশন দিয়েই কিন্তু কারটাকে সেভ করা হচ্ছে। স্প্রিং গুলো বেসিক্যালি শক, মানে এই মানে এটাকে বলা হয় শক অ্যাবজর্ভার। তাহলে গাড়িটা যে মানে ভাঙা রাস্তায় পড়ে গেল, এই জিনিসটাকে সে অ্যাবজর্ব মানে সেটাকে মেনটেন করলো, ঠিক আছে? তাই অসিলেশন ড্যাম্পিং না হলে কিন্তু এটা পসিবল ছিল না। স্যার এক্সপোনেনশিয়াল এনভেলপ বলতে কি বোঝাচ্ছে? মানে এক্সপোনেনশিয়ালি মানে গ্রাজুয়ালি ডিক্রিজ হইতেছে আর কি। তার মানে গ্রাফটা যদি আমরা এরকম চিন্তা করি ডিক্রিজটা দিয়ে, তাহলে এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হচ্ছে না? মানে যে এক্সপোনেনশিয়াল কার্ভ মানে কি, গ্রাফের এরকম একটা কার্ভ হয় না? তাহলে এটা শেপটা অনেকটা এরকম হচ্ছে না, এটা বোঝাইতেছে আর কি, মানে গ্রাজুয়ালি ডিক্রিজ করতেছে। ক্লিয়ার? তাহলে তো জীবনে থামার কথা না। কোনটা? হ্যাঁ সবগুলো না, সবগুলো তো আর এক্সপোনেনশিয়ালি বলতে একদম জিরো, এটাও জিরোর কাছাকাছি চলে যায়, নেগলিজিবল। এটা তো জাস্ট একটা কম্পেয়ার করা হচ্ছে আর কি ব্যাপারটা, যে ওর যে ডিক্রিজটা অনেকটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো এরকম, এটা এক্সপোনেনশিয়ালি হচ্ছে ব্যাপারটা এরকম না। স্টপ তো হবেই, একসময় স্টপ হয়ে যাবে। তবে অসিলেশন এই যে স্টপ হওয়াটা, এই ড্যাম্পিংটার এখানে তিনটা ক্যাটাগরি আছে, আমরা সেটাই এখন কথা বলি। অন্য একটা ফিগারে আমরা ড্যাম্পিংটাকে দেখো, এখন ধরো একটা ওয়েভ আছে, এটা এরকম ভাবে গ্রাজুয়ালি এরকম হইতেছে। একটা অসিলেশন ঠিক এরকম ভাবে ডাই হইতেছে, এটা কিন্তু খুব গ্রাজুয়ালি আস্তে আস্তে হইতেছে, এটাকে আমরা বলতে পারি লাইট ড্যাম্পিং। কিন্তু আরেকটা কেসে ধরো ড্যাম্পিংটা জাস্ট সে অনেক টাইম নিচ্ছে, কিন্তু এরকম ভাবে সে স্টপ হয়ে গেছে। আবার আরেকটা আছে খুব ক্রিটিক্যালি, মানে খুব তাড়াতাড়ি কুইকলি ড্যাম্পড হয়ে যায়, মানে একটা ওয়েভ হওয়ার আগে এগুলো আসলে ড্যাম্পড হয়ে যায়। তার মানে ব্যাপারটা এরকম এরকম খুব কুইকলি ড্যাম্পড হয়ে যায়। ওকে, তাই এটাকে আমরা বলতে পারি, এই জিনিসটাকে আমরা বলতে পারি লাইট ড্যাম্পিং। লাইট ড্যাম্পিং এটাকে আমরা বলতে পারি হেভিয়ার ড্যাম্পিং। হেভিয়ার ড্যাম্পিং মানে খুব কুইকলি ডাই হয়ে গেল, আর এটা ক্রিটিক্যাল ড্যাম্পিং, মানে জাস্ট অসিলেশনটা হওয়ার পরেই স্টপ হয়ে গেছে, ক্রিটিক্যালি ড্যাম্পিং।
জাস্ট ইন্ডিয়াকে যদি কম্পেয়ার করা হয় আর কি। এগুলো আলাদাভাবে ডেফিনেশন এরকম ভাবে জানার দরকার নেই, বা বললে হবে হেভি মানে তো যেটা কুইকলি ডাই হচ্ছে অসিলেশন, লাইট মানে খুব গ্রাজুয়ালি ডাই হইতেছে, আর ক্রিটিক্যাল মানে একটা কমপ্লিট হওয়ার আগেই, মানে জাস্ট একদম সাডেন স্টপ হয়ে যায়, অসিলেট করে আবার সাডেন স্টপ হয়ে যায় ক্রিটিক্যালি ড্যাম্পিং এর জন্য। তাহলে এই গ্রাফটাই আমরা এই থ্রি টাইপস এর ড্যাম্পিং এর কম্পারিজনের জন্য মনে রাখি, ঠিক আছে? এটাকে ক্লিয়ার করি। তাহলে এই হচ্ছে মোটামুটি ড্যাম্পিং নিয়ে কথা। দেন চলে আসো রেজোনেন্স ব্যাপারটা কি। রেজোনেন্সটা অনেকটা আমরা সুপারপজিশনের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা এস এ সুপারপজিশন পড়েছি, তাই না? এবং এটার মধ্যে পড়েছিলাম কনস্ট্রাকটিভ সুপারপজিশন এবং ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। তাহলে দুইটা ওয়েভ যদি কনস্ট্রাকটিভলি সুপারপোজ হয়, তাহলে যে রেজাল্টেন্ট ওয়েভটা আমরা পাইতাম সেটার অ্যামপ্লিটিউড ডাবল হয়ে যেত। আবার যদি সুপারপজিশনটা এন্টি ফেজে হতো, তখন আবার রেজাল্টেন্ট যে ওয়েভটা পাইতাম সেটার অ্যামপ্লিটিউড কমে যেত। তাহলে রেজোনেন্সটা অনেকটা কনস্ট্রাকটিভ সুপারপজিশনের মতো ব্যাপার। তাহলে এটা আমরা আলাদাভাবে কেন পড়ছি? এই চ্যাপ্টারের শুরুতেই আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলেছিলাম যে ফ্রি অসিলেশন আর ফোর্সড অসিলেশন। আমরা এক্সাম্পল দিয়েছিলাম গাড়ি, বাসের মধ্যে প্যাসেঞ্জার বসে আছে, ওকে? যেমন আর্থকোয়েকের কথাটা আমরা চিন্তা করি, যে অসিলেশনটা আন্ডারগ্রাউন্ডে হচ্ছে, এটা যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হয়, অসিলেশনের ন্যাচারাল হয়, ওটাই তো ড্রাইভিং, বাট বিল্ডিং অসিলেট করে, তাই না? বিল্ডিং এর অসিলেশনটা কিন্তু ফোর্সড। বিল্ডিং যে অসিলেট করতেছে বিকজ অফ আর্থকোয়েক, এটা কিন্তু ফোর্সড অসিলেশন। এখন এই যে মানে একটা অন্য একটা ড্রাইভিং সিস্টেম দিয়ে বিল্ডিংটা কিন্তু অসিলেট করতেছে। বিল্ডিং এর নিজস্ব কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু বিল্ডিং যে অসিলেট করতেছে সেই অসিলেশন যদি ওই ড্রাইভিং সিস্টেমের ন্যাচারাল মানে কি বলে ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায়, তখন বলা হয় অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হয়। দিস ইজ কল্ড দ্য রেজোনেন্স। তার মানে ড্রাইভিং যে সিস্টেম, মানে ফোর্সড অসিলেশনটা চিন্তা করো, অন্য একটা ড্রাইভিং সিস্টেমের জন্য অসিলেট করতেছে, যেরকম বাসের ভিতরে কি বসে আমার বডি অসিলেট করতেছে। এখন আমার এই বডির অসিলেশন যদি ওইটার মানে আমার বডি যে অসিলেট করতেছে ফোর্সড অসিলেশনের ফ্রিকোয়েন্সি যদি ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটার ইকুয়াল হয়ে যায়, তখন অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হয়, মানে সবচেয়ে বেশি এনার্জি অ্যাবজর্ব করে সিস্টেমটা। সেটাকে আমরা বলি রেজোনেন্স। কারণ চিন্তা করো আর্থকোয়েকের সময় যদি রেজোনেন্স হয় আর যদি ড্যাম্পিং না থাকতো, তাহলে বিল্ডিং কি থাকতো? বিল্ডিং ভেঙে যায় কেন? ড্যাম্পিং মানে ওই তখন তো এই স্ট্যান্ডটা রাখতে পারে না বলে, মানে এত বেশি অ্যামপ্লিটিউডে অসিলেট করে বিল্ডিংটা যে বিল্ডিংটা ভেঙে যায়। এখন যে রেজোনেন্সের কারণে মানে আর্থকোয়েকের সময় যে রেজোনেন্সটা হয়, রেজোনেন্সের কারণে যে বিল্ডিং অসিলেট করে, সেটা পরে থামে কেন? বিকজ অফ ড্যাম্পিং। তাহলে রেজোনেন্সের যে এফেক্টটা, এই এফেক্টটা থেকে সেভ করতেছে আমাদেরকে কে? ড্যাম্পিং। কিন্তু যেটা যদি ক্রিটিক্যালি ড্যাম্পড হয়ে যায় তাহলে অনেক ভালো, তাড়াতাড়ি স্টপ হয়ে যাবে। যে কারণে অনেক হাইরাইজ বিল্ডিং এ কিন্তু নিচেও একটা স্প্রিং সিস্টেম দেয়া থাকে, যেন সেই জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারে। কারের যেরকম শক অ্যাবজর্বার থাকে গাড়িতে, ঠিক সেরকম বিল্ডিং এরও শক অ্যাবজর্বার থাকে অনেক হাইরাইজ বিল্ডিং গুলোতে, বা যেসব দেশে আর্থকোয়েক অনেক বেশি হয় তারা বিল্ডিং এর এরকম শক অ্যাবজর্বার ক্রিয়েট করে, যেন তারা বিল্ডিংটিকে আর্থকোয়েকের সময় সেফ রাখতে পারে। এজ লাইক এ কারের শক অ্যাবজর্বার যেরকম কারের বডিটাকে সেভ করতেছে অসিলেশন মানে রেজোনেন্সের হাত থেকে, এখানেও সেম। ওকে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে জাস্ট ড্রাইভিং সিস্টেমের বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ইকুয়াল যখন হয়ে যাবে এই ফ্রিকোয়েন্সিটা,
তখনই আমরা সবচেয়ে ম্যাক্সিমাম এমপ্লিটিউডে এই ফোর্সড অসিলেটর হবে। দিস ইজ কল দ্য রেজোনেন্স। আমরা ডেফিনেশনটা লিখি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। রেজোনেন্স describes, এগুলো এক্সামে এরকম সরাসরি আসে, রেজোনেন্স কি, এই ব্যাপারগুলো একদম ডিরেক্টলি এক্সামে চলে আসে। এটা অনেকটা সুপারপজিশনের মতো ব্যাপার, তাই না? মানে অ্যামপ্লিটিউড বেড়ে যায়। তার মানে রেজোনেন্স হচ্ছে বেসিক্যালি সেই স্পেশাল এফেক্টটা। ফোর্সড অসিলেশন বা ফোর্সড অসিলেটরি বডিগুলোর ক্ষেত্রে রেজোনেন্সটা হয়, মানে যে বডিটা ফোর্সলি অসিলেট হইতেছে সেই বডিটার অসিলেশন যদি ন্যাচারাল যে সিস্টেমের কারণে ও অসিলেট হইতেছে সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ইকুয়াল হয়ে যায়, তখন সেই অসিলেশনের অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হয়। আর সেই স্পেশাল কেসটাকে রেজোনেন্স বলা হচ্ছে, মানে ম্যাক্সিমাম এফেক্ট। ক্লিয়ার? তার মানে যেটা ড্রাইভিং সিস্টেম যে আমরা যেটা বলতেছি যে যে ফোর্সলি অসিলেট হইতেছে যে বডিটা, সেটার ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম হয়ে গেলেই সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট হবে ওই ইয়েটা, ফোর্সড অসিলেটরি বডিটা, সেটাকে আমরা বলতেছি রেজোনেন্স। তাহলে একটা ডায়াগ্রাম করে যদি আমরা এটাকে বুঝাই, লাইক ধরো এদিকে আমরা দিলাম অ্যামপ্লিটিউড, এদিকে হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা ধরো এই পয়েন্ট, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কথা এই যখন ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সেম হয়ে যাবে,
তখনই অ্যামপ্লিচিউডটা আমরা ম্যাক্সিমাম পাবো, তখনই অ্যামপ্লিচিউডটা ম্যাক্সিমাম পাবো। ওকে, যখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা সেম হয়ে যাবে তখনই ফোর্সলি অসিলেটেড বডিটার অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম হবে। দিস ইজ কল্ড দ্য রেজোনেন্স। রেজোনেন্সের কারণে বিল্ডিং ভেঙে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে বিকজ অফ আর্থকোয়েক। আর্থকোয়েকের সময় বিল্ডিং কিন্তু ফোর্সলি অসিলেট হয়, আর আর্থকোয়েকের যে ওয়েভটা অসিলেশনটা হয় সেটা হচ্ছে ন্যাচারাল। সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম যদি হয়ে যায় তখন সবচেয়ে ম্যাক্সিমাম পাবো। ঠিক আছে, আর এই কারণেই কিন্তু বিল্ডিং ভেঙে যায় এই রেজোনেন্সের জন্য। স্যার এখানে এক্সাম্পলটা বুঝিনি, আরেকবার বলবেন? মানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি বলতে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি বলতে ফোর্সলি অসিলেট হইতেছে না বিল্ডিংটা, বিল্ডিং এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। মানে বিল্ডিং ফোর্সলি অসিলেট হইতেছে, বিল্ডিং তো নিজে অসিলেট করতেছে না। স্যার আর্থকোয়েকের এক্সাম্পল দিয়ে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। ওকে, তাই ছোট্ট করে যদি আমরা অ্যান্সারটা লিখতে চাই, এক্সামে কিভাবে অ্যান্সার লিখবো, দা মানে কখন রেজোনেন্স হয়, দা ফলোইং, এক্সামে যেভাবে আসে অ্যান্সার গুলো কিভাবে লিখবে সেটা ছোট্ট করে লিখে দিচ্ছি। দা ফলোইং স্টেটমেন্ট apply to any system in resonance its natural এই হচ্ছে মোটামুটি আমাদের অসিলেশন চ্যাপ্টার। তাহলে এই যে মনে করো রেজোনেন্সের যে ব্যাড ইফেক্ট গুলো আছে, যেহেতু রেজোনেন্স তো অবভিয়াসলি ব্যাড ইফেক্ট, কারণ আমরা কোনো কিছু ফোর্সলি অসিলেট করতেছি, সেই অসিলেশনের অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেখানেই তো ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তাহলে রেজোনেন্সের অনেক ব্যাড এফেক্ট আছে। তাহলে এইসব রেজোনেন্সের ব্যাড এফেক্ট থেকে আমাদেরকে সেভ করে কে? ড্যাম্পিং। এবং ড্যাম্পিং যত বেশি হেভি হবে তত বেশি সেফ হবে। মনে করো রেজোনেন্স ক্রিয়েট হয়ে গেছে, মানে আর্থকোয়েকের সময় রেজোনেন্স হয়েছে, দেন আর মানে ন্যাচারাল মানে ইয়েটা স্টপ করে কে? স্টপ করে কিন্তু ড্যাম্পিং। তাই যত কুইকলি ড্যাম্পিং হবে তত ভালো। যদি সেটা হেভি ড্যাম্পিং হওয়া মানে হেভিয়ার ড্যাম্পিংই কিন্তু বেসিক্যালি আমাদেরকে বা ওই মানে আমাদেরকে না, সরি, ব্যাড এফেক্ট থেকে সেভ করে ওই বিল্ডিং কে বা ফোর্সলি অসিলেট যে কোনো অবজেক্ট যদি মানে এখানে রেজোনেন্স যদি হয় তাহলে এটা সেভ করে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অসিলেশন চ্যাপ্টার। অসিলেশন চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক কিছু পড়া হয়েছে এবং এই অসিলেশন চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট বিকজ এই অসিলেশন চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন কিন্তু এক্সামে আসবে। তাহলে এখন পর্যন্ত আমরা আমাদের সিলেবাসের যতটুকু পার্ট কমপ্লিট করেছি সেই পার্ট থেকে 5টা কোশ্চেন আসবে। লাইক 5টা না, হ্যাঁ 5টা বা 6টাও আসতে পারে। লাইক সার্কুলার মোশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড মিলে একটা আসবে, অসিলেশন একটা আসবে, থার্মাল, আইডিয়াল গ্যাস,
ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই পুরো পার্ট থেকে দুইটা কোশ্চেন আসে সাধারণত। আবার এদিকে ইলেকট্রিক ফিল্ড, ক্যাপাসিটেন্স আর কুলম্বস ল, এই তিনটা মিলেও কিন্তু দুইটা কোশ্চেন হওয়ার পসিবিলিটি থাকে। ওকে, তাহলে অলমোস্ট আমরা বলতে পারি যে আমাদের সিলেবাসের অলমোস্ট 50% কমপ্লিট হয়েছে। এখন আমাদের আরো বাকি আছে হচ্ছে যে চ্যাপ্টার গুলো, সেটা হচ্ছে ম্যাগনেটিজম, তারপরে চার্জ পার্টিকেল, ইলেকট্রোম্যাগনেটিজম, নিউক্লিয়ার, তারপরে এই কি বলে কোয়ান্টাম মেডিকেল ফিজিক্স, আর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। এই 7টা চ্যাপ্টার বাকি আছে। আমরা 7টা চ্যাপ্টার কমপ্লিট করেছি আর 7টা চ্যাপ্টার বাকি আছে। এগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। তাহলে এই তো মোটামুটি ছিল। তাহলে ওয়ার্কশিটটা সবাই একটু দেখো, একটু ওয়ার্কশিট পাঠিয়েছিলাম না গ্রুপে অসিলেশনের উপর। আজকে আমরা অসিলেশনে পড়লাম কি কি, ড্যাম্পিং, রেজোনেন্স, আর আরেকটা জিনিস পড়লাম হচ্ছে ম্যাস স্প্রিং সিস্টেমের পিরিয়ড বের করার ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করব। ওকে, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 20টা কোশ্চেন আছে। এগুলো সবগুলো ভালো করে সলভ করলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অসিলেশন চ্যাপ্টারে কিন্তু অনেক ফর্মুলা আসছে। কিভাবে আমরা ভেলোসিটি বের করবো, কিভাবে কি, অনেক অনেক কিছু। এবং যেগুলোর জন্য ডেরিভেশন দরকার সেগুলো আমি ডেরিভেশন দেখিয়েছি, আর যেগুলো ডেরিভেশন দরকার নাই সেগুলো দেখাই নেই। ওকে, এবং অনেক গ্রাফস কিন্তু, তাই না? অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনের জন্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এক্সেলারেশন টাইম গ্রাফ, এই তিনটাই কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়। আবার আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট এক্সেলারেশন গ্রাফ করেছি, আবার ওদিকে এনার্জি টাইম গ্রাফ করেছি, এনার্জি ডিসপ্লেসমেন্ট গ্রাফ করেছি। এখন আবার ড্যাম্পিং এ আমরা গ্রাফিক্যালি দেখলাম না, রেজোনেন্সের জন্য গ্রাফিক্যালি ব্যাপারটা দেখলাম। ঠিক আছে, এই সবগুলো গ্রাফ কিন্তু মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। এই দেখো ডেফিনেশন, কি পরিমাণ ডেফিনেশন আসে। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা 2 মার্কস দিয়ে আসছে, সবসময় 2 মার্কস দিয়ে আসে। ড্যাম্পিং এর ডেফিনেশন আসলে 2 মার্কস দিয়ে আসে, রেজোনেন্সের ডেফিনেশন আসলে 2 মার্কস দিয়ে আসে। তাই আমি ডেফিনেশন গুলো যেভাবে লিখে দিছি সেভাবেই কিন্তু তোমরা একটু মনে রাখার ট্রাই করো। ওই জিনিসটাই তোমরা নিজের মতো করে লিখো, কিন্তু কোনো কথা যেন মিস না হয়, কোনো ইনফরমেশন যেন মিস না হয়, তাহলে কিন্তু 2 মার্কস পাওয়া যাবে না। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন আমি তোমাদেরকে যেভাবে লিখে দিচ্ছি সেই ইনফরমেশন গুলো যেন থাকে। লেখার স্টাইলটা একটু চেঞ্জ হোক, তাতে সমস্যা নেই। তাহলে অসিলেশন কি, ফ্রি অসিলেশন কি, সিম্পল হারমোনিক মোশন কি? তাহলে অসিলেশনের ডেফিনেশনে কি বলবো? অসিলেশন মানে কি? আপ এন্ড ডাউন মোশন নাকি? অসিলেশন মানে তো ভাইব্রেশন নাকি? তাহলে শুধু অসিলেশনের ডেফিনেশনে কি বলবো বলো? এই ডেফিনেশন তো আমি লিখে দিইনি। শুধু অসিলেশনের কি কোনো ডেফিনেশন লিখছি? তা তো লিখি নাই। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন লিখছি। ফ্রি অসিলেশন কি সেটা মোটামুটি বুঝতে পারতেছি। অসিলেশন লিখতে পারলে ফ্রি অসিলেশনও লেখা যাবে। এই তোমাদেরকে আমি যেটা দিলাম, এটা গ্রুপে ওপেন হয় না? জি স্যার। হুম, স্যার হুম। স্যার ওটা কষ্ট করে একটু জিসিআই দিতে পারবেন? আমারটা ওপেন হচ্ছে না। মেসেঞ্জার কাজ করতেছে না। মানে মেসেঞ্জারের প্রবলেম নাকি আমি যে লিঙ্কটা পাঠিয়েছি লিঙ্কটাতে প্রবলেম? মেসেঞ্জারই করবে। মেসেঞ্জারের প্রবলেম, সেটাই। এটা পেয়ে যাবা কালকে, সমস্যা নেই।
সমস্যাটা মেসেঞ্জারে, হ্যাঁ আমি তো সেটা বললাম, আমার এখানেও তো হচ্ছে না বলেই তো আমি এটা বললাম। মেসেঞ্জারই ঝামেলা করতেছে। সেটা ওটা তো পুরাই থিওরিটিক্যালি কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, ওটা তো তোমরা নিজেরা লিখতে পারবা, সমস্যা নাই। ম্যাথসটা এটা করো, ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা করো, নাম্বার 2টা। 1 নাম্বারটা একটু পুরাই থিওরিটিক্যাল কোশ্চেন, শুধু ডেফিনেশন লেখা। এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেয়া আছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে তোমাকে এক্সিলারেশন বের করতে বলতেছে, তাহলে তুমি কি করবে বলো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে যদি আমরা এক্সিলারেশন বের করতে চাই, কালকেই কথা বলতেছিলাম যে তখন কিন্তু ডিসপ্লে মানে গ্রাফ থেকে কিছু কিছু কোয়ান্টিটি ক্যালকুলেট করে আমাকে কিন্তু use your data determine the horizontal acceleration of the ball for displacement x equal 2 সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্ট যখন 2 সেন্টিমিটার তখন আমাকে এক্সিলারেশন বের করতে হবে, তাহলে এক্সিলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই মাইনাস সাইনটা জাস্ট ফর্মুলাতেই দেখাবো, পরে আর দেখানোর দরকার নাই। এক্স দেয়া আছে 2 সেন্টিমিটার, কিন্তু আমার এই ওমেগা লাগবে, ওমেগা ইকুয়াল 2 পাই এফ, আর এই এফ ইকুয়াল হচ্ছে 1/t। তাহলে গ্রাফ থেকে আমরা টিটা বের করি, টি হচ্ছে 0.6, তাহলে 1 ডিভাইডেড বাই 0.6 ফ্রিকোয়েন্সি, তাহলে বসাবো ওমেগা ইকুয়াল 2 পাই 1 ডিভাইডেড বাই 0.6। তাহলে এখান থেকে ওমেগা বের করে এখানে বসাও, আর এই 2 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে বসাও। এই 2 সেন্টিমিটার কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, কনভার্ট করে আমাকে অ্যান্সারটা বলো। কত আসে অ্যান্সার? হুম, কি কেউ করো নাই ক্যালকুলেশন? ক্লাসে তো অনেক স্টুডেন্ট চলে গেছে, মানে ওয়ার্কশিট করার দরকার নাই, তাই না? সব পারে ওরা। 0.28. 2.28 0.2. মিলছে, মার্কস স্কিমের সাথে মিলছে। স্যার মার্ক কিন্তু ওপেন করতে পারছি না। ওকে, তাহলে আজকে রেখে দিই। আজকে রাত্রে বাসায় প্যাসেঞ্জার থেকে এটা ওপেন হওয়ার পরে আজকে বাসায় সবাই ট্রাই করো, দেন আমরা কালকের ক্লাসে এটা যে কিছু প্রবলেম যদি থাকে প্রবলেম সলভ করে দিয়ে আমরা নতুন টপিক শুরু করে দিই। আজকে এতটুকুই থাক। ওকে স্যার।
আর এখন থেকে তাহলে P5 এ যারা বাসায় থেকে জয়েন দিতে চাও তারা সেম টাইমে ক্লাসে জয়েন দিও। স্যার লাস্ট অফলাইনেই তো হবে। আমি তো অফলাইনে, হ্যাঁ হ্যাঁ টেস্টের কপি চেক করতেছে। টেস্ট তো ইয়েটা কি হয়েছিল পরেরটা? মানে একটা তোমরা তো- বাকি ছিল হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটেন্স আর কুলম্বস লটা বাকি আছে, ওই দুইটা তো দিছো, থার্মাল এটা দিছো আর এই সার্কুলার মোশন গ্রেভিটেশনাল ফিল্ড দিছো, তাই না? স্যার এই দুটো একসাথে নিয়ে নেবে, এই রেজাল্ট গুলো দিয়ে দিবে এই উইকেই, চেক করতেছে ও। হ্যাঁ বলো। আমি মক দিতে পারিনি, আমি সিক ছিলাম, মকটা কি দেওয়া যাবে? হ্যাঁ গুগল ক্লাসরুমে তো কোশ্চেন আছে, তুমি এটা দিয়ে আমাকে মেইল করে দিও, কারণ এখন এটা গুগল ক্লাসরুমে আপলোড করলে তো আর আমির চেক করবে না, তুমি আমাকে মেইল করে দিও, ওকে স্যার। ঠিক আছে? ওকে বাই বাই।